এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। আমাদের ছেলেকে নিয়ে গেছে রাজমা চাচি। তার চোখে এক বিস্ফোরণ ঘটে। চাচি কি করে কিভাবে পারলো এটা করতে? এদিকে অধরা পেছন থেকে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, তুমি কি বলছো? আমার সন্তানকে চুরি করেছে আমার চাচি? তার ঠোঁট কাঁপছে, চোখে জল আর অবিশ্বাস। সে ছোটবেলায় আমাকে কোলে করে ঘুম পাড়াতো, সেই এখন আমার বাচ্চাকে শেষ করতে চায়? ঠিক তখনই দরজায় ধীরে ধীরে প্রবেশ করে সেই ছায়া মানব, চিৎকার করে বলে, আমি তোদেরকে শেষ করে দেব। আমার সন্তানের কিছু হলে আমি এই দুনিয়াকে জ্বালিয়ে দেব, আগুন লেগে দেবো সবখানে। অধরা ছুটে বেরিয়ে পড়ে রাস্তায়। গলিতে অন্ধকার। অধরা ভেজা গলায় বলে, আমার ছেলে কোথায়? কার সঙ্গে আছে? তার তো কারোর সাথে শত্রুতা ছিল না। ও তো মাত্র জীবনকে বুঝতে শিখেছে, ছোট্ট বাচ্চা। আবিরের সহযোগীরা তদন্তে নেমে যায়। হঠাৎই পাওয়া যায় একটা ক্লু। সরওয়ার দলের এক গুন্ডা ধরা পড়ে। মুখ খুলে সে জানায়, তোমার চাচি নাজমার আদেশ ছিল বাচ্চাটাকে শেষ করতে, কিন্তু কেউ একজন পথ বদলে দিয়েছে। ও এখন নাজমার লোকদের হাতে নেই। অধরা চিৎকার করে ওঠে, চিৎকার করে। মানে কি? তাহলে ও কোথায়? ঠিক তখন আবিরের সামনে আসে একজন। সে মুখে কিছুটা গাম্ভীর্য নিয়ে বলে ওঠে, আমি আবানকে লুকিয়ে রেখেছি, না ওকে মারতে নয় বাঁচতে। কারণ আমি জানি নাজমা বেগম যা করছিল তা ক্ষমার যোগ্য নয়, কারণ আমি এখনো ওনার সব চালকে উল্টে দিব। আবির চোখ খুলে রোহানের দিকে তাকিয়ে বলে, আমি তো তোকে আমার প্রতিদ্বন্দ্বী ভেবেছিলাম। আমি ভেবেছিলাম অধরাকে বাঁচানোর হয়তো তোর কোনো চাল ছিল। আজ তোকে ভাই বলে ডাকতে পারি এই এক কাজের জন্য। নাজমা এবার সোজা আবিরকে হুমকি দেয়, তুই যদি চুপ না থাকিস তাহলে শুধু তোর সন্তান নয়, তোর প্রাণপ্রিয় অধরাও জীবিত থাকবে না। অধরা এবার আর কান্না নয়, মুখে চোখে আগুন নিয়ে বলে ওঠে রেগে, তুই যদি নারী হয়ে একজন মাকে এতটা ভয় পাওয়াতে চাস, তবে বুঝে নিস আমিও এবার শুধু আবিরের স্ত্রী না, আমি একজন সন্তানের মা। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি লোক প্রবেশ করে। তার কোলে ছোট বাচ্চা। অধরা ছুটে যায়, বুকের মধ্যে চেপে ধরে বাচ্চাটিকে আর বলতে থাকে, আমার বাচ্চা, আমার বাবু। আবির হতবাক রোহানের দিকে তাকিয়ে থাকে এবং লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। ওকে কোথায় পেয়েছো? রোহান মাথা নিচু করে দাঁড়ায়, কিছুক্ষণ নীরব থেকে বলে, এই সন্তানকে বাঁচাতে গিয়ে আমি আমার নিজের জন্মের সত্যটা জানতে পারলাম। আজ হয়তোবা এই সন্তানকে না আনতে গেলে আমি আমার পুরো সত্যটাই জানতে পারতাম না। সবার চোখ যায় তার দিকে। শবনম খালা দৌড়ে এসে অধরা আর বাচ্চাটিকে জড়িয়ে ধরে। ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করে জান্নাত ফুপি। সে বলতে থাকে, আবির বিস্ময়ে বলে ওঠে, আশ্চর্য হয়ে, তাহলে তুই ওই রাজমার ছেলে? তাহলে তুই এরকম আধারে কেন থাকিস? নিজেকে ঢেকে রাখিস কেন? রোহান কিছুটা শ্বাস নেয়, তারপরে বলে, হ্যাঁ, আমি নাজমার সন্তান, কিন্তু অবৈধ যাকে সে গোপনে লালন করেছিল নামহীনভাবে, তার চোখে আমি শুধু পাপের ফল। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি আজ শুধুমাত্র ওই জান্নাত মায়ের জন্য। নাজমা বেগম আমায় দিয়ে যত রকমের পাপের কাজ করাতো নীরবে, কিন্তু একদিন আমি ওর এক কাজ করতে যেয়ে জানতে পারি অধরাকে মায়ের মতো ভালো না বেসে এক রাজনীতির পুতুল হিসেবে পালন করেছে। প্রথম প্রথম অধরার প্রতি তার এই মমতা আর তার এই আদর দেখে খুব হিংসে হতো। মন চাইতো ওই মেয়েটাকে এখানেই গুলি করে মেরে ফেলি, কারণ আমার যত ভালোবাসা পাওয়ার কথা, যতটা মমতা পাওয়ার কথা, সব কিছুই ওই মেয়েটা নিয়ে নিচ্ছিল। কিন্তু আমি নাজমার সন্তান হয়েও কিছুই পাচ্ছি না। একসময় মাথার মধ্যে খুব ঘুর চেপে বসে, মনে হয় এই মেয়েকে এক্ষুনি খুন করব। যে ভাবনা সেই কাজ, চুরি হাতে চলে যায় সে নাজমার বাড়িতে। ভাগ্যের মেহেরবানিতে অধরার রুমের জানালাটা খোলা পেয়ে যায়। আমি যখন ধীরে ধীরে ফাইভ পেয়ে অধরার রুমের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার কানে আসে কিছু কর। নাজমা সারোয়ারকে বলছিল, যেটা সঠিক হয় এটা বসিয়ে দিবে। এই মেয়েটাকে দাবার গুটি বানিয়েছ, তার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, যাবতীয় যা কিছু আছে
সব কিছুই তো এই মেয়েটার নামে। একে তো শেষ করে ফেলাও যাবে না। তুমি এক কাজ করো, এই মেয়ের সাথে এমনভাবে মেশো যাতে তুমি ওর মা। ধীরে ধীরে এই মেয়ের সমস্ত বিশ্বাস অর্জন করো, তারপর খেলা খেলতে হবে। ওকে বানাতে হবে আমাদের রাজনীতির ঢাল। তুমি তাকে মায়ের মতো ভালোবাসা দাও, সে যেন বুঝে মা হারিয়ে সে তোমাকে মা হিসাবে পেয়েছে। সারোয়ার, তোমার কূটনীতির জবাব নেই। তুমি রাজনীতির এক পাক্কা খেলোয়াড়। তখনই আমি বুঝে যাই ওদের চাল, ওরা কি চায়। আর ওই মুহূর্তে আমার সিদ্ধান্ত পাল্টে ফেলি এবং সেই থেকেই অদরকে ছায়ের মতো প্রটেক্ট করতে থাকি। ঘুমন্ত অধরাকে মুখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল পৃথিবীতে যেন এক নিষ্পাপ চাঁদ। আমি যদি স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতাম, হয়তোবা ওর মতো আমারও একটা বোন থাকতো। আর ওই মুহূর্তে আমি তাকে খুন করার কথা ভুলেছে আমার মনের আসনে বোনের জায়গাটায় বসাই। ছোট্ট পরিটার নিষ্পাপ মুখটা আমার ভালোবাসায় ভরিয়ে দিতে চাই। একজন ভাই হয়ে বোনের রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই তখন থেকে। অধরা এক রাতে ঘরের ড্রয়ারে তার মায়ের একটি পুরনো ডায়েরি খুঁজে পায়, যেটা রোহান এনে রেখে যায়। তার মধ্যে গোপন ক্যামেরায় একটি নথি, নাজমা বেগম ও সরোয়ার খান এর একাধিক প্রপার্টি ট্রান্সফারের পেপার। চোখ কপালে উঠে যায় অধরার। এগুলো, এ তো আমাদের সম্পত্তির নাম, আর এই স্বাক্ষর, এটা তো চাচির। সে দৌড়ে যায় আবিরের কাছে। অধরার হাত কাঁপছে। সে আবিরকে বলতে থাকে, এটা একটু দেখো তো। আমি না, এটা তো শুধু একটা জাল কাগজ না, এটা আমার বংশের গলার ফাঁস। আবির চোখ আটকে রাখে নাজমার উপর। সারোয়ার খান রাজনৈতিক সহায়তায় স্থানান্তরিত সম্পত্তির স্বাক্ষর নাজমা বেগম। আবির জোরে চিৎকার করে, চোখে রক্ত ছড়ায়, বাড়ি কাঁপে। সারোয়ার তার গোপন বাসায়, সামনে নাজমা চাচি, চোখে ঠান্ডা আগুন। নাজমা বেগম হাসি দিয়ে বলে, আমি তো শুধু দাবার বোর্ড বানিয়েছি। চাল তো তুমি চেলেছ। অধরাকে বোকা বানিয়ে তার মা হয়েছিলাম। সে তো দুর্বল হয়ে গেছে, এখন তার বুক চিরেই সম্পদ আমার হবে। আমাদের তুলে নিতে হবে। সে ভবিষ্যতের উত্তরাধিকার। একবার ওটাকে নিয়ে এসে রাখা যায়নি, এবার আর নিয়ে আসা যাবে না। ওটাকে গুলি করেই শেষ করতে হবে। কিন্তু তারা জানতো না এইসব রেকর্ড করেছে কেউ একজন। জারিফ চোখের জল তর্জনী আঙ্গুলে মুছে সে বলতে থাকে, মামি, আমিও তো তোমাকে মা বলেছিলাম, অথচ আমি ভাবতাম তুমি অধরার সবচেয়ে কাছের লোক। তুমি তাকে মেয়ের মতো না লেগে রেখেছ, অথচ তুমি তার জীবন, তার ভালোবাসা সব কিছু ব্যবহার করেছো। এরই মধ্যে বিদেশ থেকে দেশে আসেন দুইজন ব্যক্তি। একজন নাজমা বেগমের পুরনো বান্ধবী। উনি এখন দেশের সবচেয়ে বড় নামকরা সাংবাদিক আলভিয়া, যে কিনা জানতো নাজমা বেগমের পুরনো কুকীর্তির অনেকটাই। আর অপরজন জিসান শাহরিয়ার, আবিরের একমাত্র জীবিত থাকা কাকা। দেশের এক সময়কার সেনা কর্মকর্তা, এখন নিজে একা দেশের বাইরে থাকেন। তিনি ফিরে আসেন একমাত্র ভাতিজার পাশে দাঁড়াতে। বেশ কদিন যাবৎ আবিরের সমস্ত খবর শুনছিলেন, তাই এবার একা আগমন ঘটান বাংলাদেশে। জিসান কাকা আবিরের কাঁধে হাত দিয়ে বলতে থাকে, তোর বাবা আমার রক্ত, তোকে শেষ করবে, আমি থাকতে সেটা হতে দিব না। তোর স্ত্রী তোর অহংকার, তোর সন্তান তোর কলিজা, আমি তাদের পাহারা দিব এবার। অধরা আবিরের কাঁধে মাথা রেখে বলতে থাকে, তুমি আমার মাটি, আমি তোমার ভিতরে গাছ হয়ে বেড়ে উঠতে চাই, কিন্তু যদি কখনো আমি ঝরে পড়ে যাই। আবির অধরার ঠোঁটগুলোতে আঙুল ছুঁয়ে বাকিটা আর বলতে দেয় না। আবির বলতে থাকে, তুই শুধু আমার পাতা ছড়াবি অধরা, আমি তোকে আমার কাছ থেকে কখনোই হারাতে যেতে দেবো না। শহরের এক পুরনো ভাঙা কারখানার ধারে রোহান আর রীতি দুজনেই বসে আছে একটা পুরনো বেঞ্চিতে। নীরবতা ভেঙে রীতি আলতো কণ্ঠে বলে ওঠে, তুমি কি জানো, সেদিন আমি তোমার মুখোশ খুলে যেতে দেখেছি, সেদিনই আমি বুঝেছিলাম তোমার চোখে কোনো অপরাধ নেই, আছে শুধু তীব্র যন্ত্রণা। আমার চোখে আগুন আছে, আর সেই আগুনে আমি আমার মাকেও পুড়িয়ে দিতে পারি। আর তুমি তার মধ্যে আলোর খোঁজ করো।
কারণ আমি তোমাকে দেখেছি তুমি একজন গর্ভবতী নারীকে রক্ষা করেছো। কারণ তুমি জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তে তুমি এক ঢাল হয়ে দাঁড়িয়েছিলে। একটা আগুনে পোড়া মানুষও ভালোবাসতে পারে রোহান, শুধু তার একটা ছায়া চাই। আমি তেমন ছায়া হতে চাই তোমার। রোহান চুপ করে যায়, তার বুকের ভিতরে কি যেন একটা গুনগুন করে ওঠে। রোহান চোখ বন্ধ করে নিচু গলায় বলে, তুই যদি থাকিস আমার এই অন্ধকার জীবনের সাথে, তাহলে আমি আগুন ছুঁয়েও দেখতে ভয় পাবো না রীতি। এইদিকে নাজমা সরোয়ারকে ফোনে বলতে থাকে, ওই ছেলে একটা মেয়ের পিছনে ঘোরাঘুরি করছে, আর সেই মেয়েটা একটা মিডিয়া জগতের। আমার ছেলে কিন্তু আজ আমার বিরুদ্ধে গেলে তাকেও আমি মুছে ফেলবো। এটাকে গুটি আমি বানিয়েছি, আর ওকে শেষ চালেও ব্যবহার করব আমি। তুমি কি ওকে সামনে নিয়ে আসতে চাও নাকি আবার লুকিয়ে রাখবে? না, ওকে এখন সামনে আনতে হবে, যে কোনো মাধ্যমে ওকে আবির ও অধরার বিরুদ্ধে দাঁড় করাতে হবে। তবে ওই মেয়েটা যদি বাধা দেয়, তাহলে তাকেও শিখিয়ে দিতে হবে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা কত ভয়াবহ। রীতিকে কেউ একটা খাম দিয়ে যায়, ভেতরে একটা ছোট্ট চিরকুট আর একটা পুরনো ছবি। চিরকুটে লেখা, তুই বলেছিলি আমি ভালোবাসতে পারি, এখন আমায় তুই বিশ্বাস কর। যা করতে চলেছি তার জন্য প্রস্তুত হ। আমি হয়তো তোর সামনে থাকবো না, কিন্তু তোর চোখের আলোয় আমার ছায়া হয়ে থাকবে সব সময়। ছবিটা রোহান আর নাজমা চাচি, একটা ছোটবেলার পারিবারিক ছবি। এদিকে বেঁধে রাখা একটা কালো সুতা, যেন একটা শিকল। রীতি ছুটে যায় তাকে থামাতে। রোহান হাঁপাতে থাকে আর বলতে থাকে, তুমি পালাতে পারবে না। তুমি আমার কাছে মুখোশ খুলেছ। এখন আমি তোমার সাথে যুদ্ধ করব। তোমার জন্য নয়, এই দেশটার জন্য, এই সত্যটার জন্য। রোহান তখন কাঁপা কাঁপা গলায় পেছন থেকে বলতে থাকে, সব কিছু জানার পরেও তুই যদি পাশে থাকিস, তবে আমি সেই ছেলেটা হয়ে উঠতে পারি যাকে তার মা কখনো গড়ে তুলতে পারেনি, শুধু অবহেলার চাদরে ডেকে অন্যায় করিয়াছে। রীতি দৌড়ে এসে তার হাত চেপে ধরে এবং বলতে থাকে, তাহলে চলো, ছায়া থেকে আলোয় আমরা একসাথে ফিরে আসব। অন্ধকারকে কবর দিব। এবার আলোর মিছিলে হাঁটবো তোমাকে নিয়ে। জারিফ আহত শরীর নিয়ে একা বসে আছে। তার সামনে ছড়ানো ডিএনএ রিপোর্ট, গোপন ভিডিও ক্লিপ, হাসপাতালের ভিডিও ক্লিপ যেখানে জারিফ আর নাজমা বেগম মিলে অধরাকে অপহরণ করেছিল। এগুলোর দিকে তাকিয়ে জারিফ গভীর মনে কিছু ভাবতে থাকে। এদিকে সাবিহা বেগম উন্মাদ কণ্ঠে সরোয়ার দিকে তাকিয়ে বলতে থাকে, আবির আমার ছেলেকে গুলি করেছিল, আমি তো তাকে শেষ করেই ছাড়ব। আমি তোমার সাথে আছি ভাইয়া, তুমি শুধু চাল চালো, বাকিটা আমি দেখে নিব। সুইট থেকে নাজমা বেগম বলে ওঠে, সাবিহা, তুমি যেমন আগুন, আমি হচ্ছি এক জ্বলন্ত শিখা। দুজনে মিলে আবিরের জীবনে আগুন লাগাবো, তাহলে অধরা এমনি ভেঙে যাবে। জ্বালিয়ে পুড়িয়ে দেব ওই মেয়ের সংসার। রাজনীতির অসৎ উপায়ে বড় হওয়া এই মুখগুলো ধীরে ধীরে তাদের অপকর্ম চালিয়ে যেতে থাকে, সাথে তাদের কূটনৈতিক বুদ্ধিগুলো। শহরে এক নামকরা মিডিয়ার মাধ্যমে সংবাদ সম্মেলন শুরু হয়। সম্মেলনের ঘরে হঠাৎ এক ব্রিফিং শুরু হয়। ক্যামেরার ফ্ল্যাশ চলছে, হইচই করে ওঠে সাংবাদিকরা, চিৎকার করে জিজ্ঞেস করতে থাকে, কে এই নারী আর উনি কি বলবেন। এতদিন পর উনি বাহির থেকে এসেছেন। উনি হচ্ছেন এক সময়কার নাজমা বেগমের বান্ধবী। ধীরে ধীরে সামনে আসে এক নারী, মুখ্যমঞ্চে উঠে দাঁড়ায় এক স্নিগ্ধ মুখের মধ্যবয়সী নারী, আলভিয়া রহমান, এক সময়কার নাজমা বেগমের খুব ঘনিষ্ঠ বান্ধবী এবং তার ছায়া সঙ্গী। আজ সে ছায়াকে ছিঁড়ে ফেলেছে অনেক আগেই। তার চোখে জল, কণ্ঠে গভীরতা নিয়ে এসে বলে, আমি চুপচাপ ছিলাম, কারণ আমি ওকে একসময় খুব ভালো বন্ধু ভাবতাম। কিন্তু আজ আমি সত্যিটা বলেছি। দেশের বাইরে থেকেও আমি নানানভাবেই খবর পাচ্ছিলাম তার অপরাধের। ওর হাত শুধু অপরাধ নিয়ে আছে, ওর মধ্যে আছে এক খুনের ইতিহাস। পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। সে আবারও বলতে থাকে, নাজমা বেগম একজন নারী। এই নারী হচ্ছে সেই চক্রের মূল মস্তিষ্ক, যারা অবৈধ সন্তান বিক্রি করে, নারী পাচার এবং নবজাতক অঙ্গ চোরাচালান করে। আর শুধু তাই না,
সে সরাসরি জড়িত অধরার বাবা মার খুনের সাথে। ক্যামেরা জুম করে, তার চোখের জলে ভেজে মুখ। এই নারী এখন অধরার সন্তানকে শেষ করতে চায়। কেন জানেন? কারণ অধরার নামে থাকা বিপুল সম্পত্তি সে আত্মসাৎ করতে চায়। অধরার বাবা মার সমস্ত অ্যাসেট ট্রাস্টেড কাগজ সে নিজেই নকল করেছে এবং সেগুলোকে হাতিয়ে নিয়েছে। এই সংবাদ কনফারেন্সে লাইভ দেখছিল জারিফ। সে স্তব্ধ হয়ে যায়, হাতে ধরা পানির গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে যায়। মুখে ফিসফিস করে বলে, আমার মাও এসবের সাথে জড়িত। ছুটে যায় সাবিহা বেগমের কাছে এবং চিৎকার করে বলতে থাকে, তুমি জানো মা, তুমি কাদের সাথ দিচ্ছ? নাজিমা চাচির আসল চেহারাটা কি? সাবিহা চমকে ওঠে, কিন্তু ততক্ষণে চুপ করে যায় জারিফ। চোখে আগুন নিয়ে বলে, আমি আর এই পথে চলতে পারবো না। আমি অধরা শিশুকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝি আমি নিজেকেই শেষ করতে চাচ্ছিলাম। তুমি যা করছো তাতে ওরা তোকে শেষ করে দিবে। এদিকে সাবিহার মেয়ে অর্থাৎ জারিফের বোন আফরিন ধীরে ধীরে জড়িয়ে পড়েছে সেই অন্ধকারে। নাজমার প্রতিশ্রুতি ছিল, তুমি চুপ থাকো, তোমার ভাই যেন রাজনীতিতে সফল হয় আর তুমি যেন আবিরকে কাছে পাও, তার জন্য সব ব্যবস্থা আমি করে দিব, আর যা হবে সবটা আমি সামলে নিব। কিন্তু আফরিন জানতো না সেই সখ্যতা এক চোরাবাড়ি। এক রাতে একটি অজানা ফোন আসে আফরিনের কাছে। তোমার কাজ শেষ, এখন তুমি বোঝা, নিজের ভুলের জন্য খেসারত দিতে হবে এবার তোমাকে। এরপর থেকে আফরিন নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পরে শহরের এক বস্তিতে পড়ে থাকা একটি ড্রেনের পাশে তার ফোন, ব্যাগ আর কিছু কাগজপত্র পাওয়া যায়। সবার ধারণা নাজমা তাকে সরিয়ে দিয়েছে, কারণ আফরিন তার অনেক কিছুই জেনে গিয়েছিল, সেটা যেন সে প্রকাশ করতে না পারে। নিজের মেয়ে হারিয়ে সাবিহা পাগলের মতো হয়ে যায়। সে দিশেহারা হয় এবং সারোয়ার এবং নাজমার সঙ্গ ত্যাগ করে তাদের বিপক্ষে চলে আসে। অন্যদিকে বসে আছে একটি অন্ধকার রুমে আবির, রুহান, অধরা, পাশে আছে সালমা খালা। আবির বলে ওঠে, ব্যাস, আমি শুধু ক্যামেরায় নয়, ওদের মুখোশ খুলে দেবো প্রকাশে। রুহান বলে ওঠে, আমার জন্মের গ্লানি আমি আজ শেষ করব। অধরা চুপচাপ মাথা নাড়ে আর বলে, আমার বাবা মাকে যারা মেরেছে, আমার সন্তানকে যারা শেষ করতে চেয়েছে, তাদের জন্য আমার আর কোনো করুণা থাকবে না। তাদের অসৎ রাজনীতি আর সকল প্রমাণ মিডিয়াতে ছাড়তে শুরু করে। আইনি ব্যবস্থা, সাংবাদিক সম্মেলন, জনগণের চাপ। নাজমা ও সরোয়ারের দিন এখন শেষ হয়ে এসেছে। দেখা যায় নাজমা ও সরোয়ার গোপনে বসে কণ্ঠে বিষ নিয়ে বলতে থাকে, তোমার ছেলের ব্যাপারে কি ভাবছো? তাকে তো তুমি তোমার নিজের গুটি বানিয়ে রেখেছো। এখন কি তাকে সামনে আনার সময় হয়েছে? সব কিছু যা উঠে পড়ে লেগেছে আর এই সংবাদ সম্মেলনে যা দেখানো হয়েছে, তাতে করে তো এখন নিজেকে খুব সাবধান করে রাখতে হবে। তুমি তোমার ওই কালো ছায়া দিয়ে জনতার মাঝখানে একটা বোম ব্লাস্টের ব্যবস্থা করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। নাজমা হেসে দিয়ে বলে ওঠে, অধরাকে আমি কোলে পিঠে নিয়ে মানুষ করেছি শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য। ওই আবির কুলে থাকা বাচ্চাটাকে রাজনীতিতে নিয়ে এসেছে। ও নাকি এখন রাজনীতি করবে, ওকে তো আমি এক নিমিষে পিষে দেব। আর ওই ছেলে যাকে এতদিন অন্ধকারে রেখেছিলাম নিজের ফায়দার জন্য, সেও এখন অন্যে গান গাইছে। অধরার জন্য নাকি তার দরদ উঠলে পড়ছে, গোপনে গোপনে তাকে রক্ষা করে যাচ্ছে। এক সাংবাদিক মেয়ের সাথেও নাকি আজকাল তাকে দেখা যাচ্ছে। ভালোই পাক গজিয়েছে। এত দুজনকেই উপরে পাঠানো হবে। মুহূর্তে হাজারো মানুষের চিৎকার করে ওঠে। মিডিয়ায় হেডলাইন, নাজমা বেগম এক রাজনৈতিক বিস্ফোরা, এক মায়ের ছায়ার ভেতরে প্রতারণার মুখ, মা নামের কলঙ্ক। এসব তথ্য চলে যায় একজন কেন্দ্রীয় মন্ত্রীর হাতে, যিনি ছিলেন এক সময়কার সারোয়ারের ঘনিষ্ঠ। মন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা এই অপরাধীদের হার প্রশ্রয় দেব না। এদের হাতেই হাজারো জীবন ধ্বংস হয়েছে। এরপর পুলিশ এক বিশেষ টিম রাতে অভিযান চালিয়ে সরোয়ারকে গোপনে বিলাসবহুল বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় সরোয়ার চিৎকার করে বলতে থাকে, আমি কারো সামনে মাথা নত করিনি আর করবও না। পুলিশ অফিসার ঠান্ডা গলায় বলে,
আজ মাথা নত না করলে কাল ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। আদালতের সম্মুখে বহু সাংবাদিক মাধ্যম লাইভ ক্যামেরা ব্যানার টেলিকাস্ট নিয়ে বলতে থাকে, বিচার চাই, বিচার চাই, শিশু হত্যাকারীদের ফাঁসি চাই। একটি কালো ভ্যান থেকে নেমে আসে এক নারী ও একজন পুরুষ। তাদের চেহারা দেখে বোঝারই উপায় নেই এক সময়কার সমাজের সম্মানিত ব্যক্তি ছিলেন তারা। আবির, রোহান, অধরা এবং সাংবাদিক রীতি সামনে দাঁড়িয়ে। রোহান বলে ওঠে, এই সেই নারী যে আমাকে অবৈধ করে জন্ম দিয়েছে আর সারা জীবন পাপ দিয়ে ডেকে রেখেছে আমার অস্তিত্ব। রীতি সাংবাদিকদের বলে, এই অপরাধীরা শিশু পাচার চক্র, নারী নির্যাতন, অর্থ আত্মসাৎ এবং খুনের সাথে জড়িত। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কিছুক্ষণের মধ্যেই আবির ছুটে যায় আদালতের সামনে। নাজমা বেগম দাঁড়িয়ে। আবির রক্তাক্ত চক্ষু নিয়ে বলতে থাকে, তুই শুধু অতরার মা সেজেছিলি? তুই একজন জঘন্য মহিলা। কি করে পারলি মা সেজে এরকম নিখুঁত অভিনয় করার জন্য? শেষমেশ আমার সন্তানকেও ছাড়লি না, তার উপরে তোর বিষের ছায়াটাও ফেলে দিলি। তুই আমাদের সমাজের শত্রু, মায়ের নামের কলঙ্ক এবং রাজনীতির এক বিষ ফেলা। এক মায়ের ছায়ার ভেতরে প্রতারণার মুখ। আদালতের বাইরের চারদিকে হইচই, পুলিশ, মিডিয়া, জনগণ সবাই ব্যস্ত। কিন্তু এক পাশে দাঁড়িয়ে আছে জারিফ, নিঃশব্দ, একা। ভেতরে তার ভাঙচুর, অপরাধী মন, অনুশোচনা আর পরিবর্তনের আলোর মধ্যে দোলাচল। ঠিক তখনই হঠাৎ পাশেই একটি মেয়ের হাসি শব্দ ভেসে আসে। সে ঘুরে তাকায়। একটি মেয়ে, মাথায় হালকা ওড়না, হাতে ক্যামেরা, কাঁধে ঝুলানো একটি রংচঙে ব্যাগ, চোখে আত্মবিশ্বাস, ঠোঁটে অল্প হাসি। সে এক সাংবাদিক, রীতির ঘনিষ্ঠ সহকর্মী, নাম নাইলা। নাইলা সোজা এসে দাঁড়ায় জারিফের পাশে, আলতো গলায় বলে,